সুপ্রিয় বন্ধুরা, আমাদের ই-সনদ ইতিমধ্যে প্রকাশ হয়ে গেল। ই-সনদের আগেই বলেছিলাম, ই-সনদে অনেকে হতাশ হবে, অনেকে আলহামদুলিল্লাহ বলবে। যারা 40 থেকে 50-এর ভিতর নাম্বার পেয়েছি তারা অনেক হতাশ। তো তাদের চাকরি নিশ্চিতকরণের বিভিন্ন কৌশল সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলেন দেখা যাক 40 থেকে 50 নাম্বার বা 55 নাম্বার পর্যন্ত আমরা যারা পেয়েছি তাদের চাকরি পেতে গেলে কি কি বিষয় করণীয়। প্রথমত, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আশা করা যায় সকলের এখানে চাকরি হবে। এজন্য বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সবাইকে একটি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় এবং সকলের যেন মনের আশা পূরণ হয়, এই আশা রাখি। দ্বিতীয়ত হচ্ছে, যাদের চাকরি লাগবেই তাদের অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। অনেকে এই চাকরিটা করবেন না, অনেকে নিজ বাড়ির পাশে ছাড়া চাকরিটা করবেন না, বা অনেকে নিজ জেলার ভিতর থাকতে চান। কিন্তু যাদের চাকরিটা একান্তই লাগবে তাদের এই একঘেয়েমি মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এনটিআরসি এর সুপারিশ অনুযায়ী আপনাকে যে প্রান্তে নিয়োগ দেওয়া হবে আপনাকে সেই প্রান্তে যেতে হবে চাকরি করতে হলে, অর্থাৎ চাকরিটা আপনি পাচ্ছেন। এক্ষেত্রে কম নাম্বার নিয়ে নিশ্চিত আপনি চাকরি পেতে পারেন। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এনটিআরসিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইংলিশের ক্ষেত্রে দেখা যায় মাত্র খুব কম নাম্বার, বিশেষ করে ইংলিশের সহকারী শিক্ষক যারা খুব কম নাম্বার পেয়েছে, এটা সব থেকে বেশি দেখছি। সোশ্যাল সায়েন্সে দেখতেছি, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে দেখাচ্ছে কম নাম্বার। আবার মাদ্রাসার দিকে দেখতে পাচ্ছি সহকারী মৌলভী যেটা। তো মাদ্রাসার বিষয়টা হচ্ছে সহকারী স্কুল 2 এবং স্কুল 1, এখানে মাদ্রাসায় যারা আছে সবার চাকরি হবে 100%, এবং কেউ এখানে বাদ পড়বেন না ইনশাল্লাহ। কিন্তু সমস্যাটা হচ্ছে মাধ্যমিকে অর্থাৎ স্কুল এবং কলেজের ক্ষেত্রে অনেকেই বাদ পড়ার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মনে রাখবেন যে অনেকে ভালো নাম্বার পেয়ে তার চাকরিটা নাও হতে পারে, আবার কম নাম্বার পেয়েও আপনার চাকরিটা হতে পারে। চলুন দেখা যাক তাহলে আপনাকে চাকরি পেতে হলে কি কি কৌশল অবলম্বন করতে হবে। প্রথমত, আপনি আপনার যে ই-সনদটি হাতে পেয়েছেন এই ই-সনদটি দেখে আপনাকে আপনার অবস্থান যাচাই করতে হবে। সেক্ষেত্রে আপনার নাম্বার যদি আপনি একেবারে লো নাম্বার দেখেন 40 থেকে 55-র ভিতর, এবং আপনার সাবজেক্টটি যদি খুব পপুলার সাবজেক্ট হয়, চাহিদাটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনাকে চাকরি নিশ্চিত করার জন্য যে কৌশল অবলম্বন করতে হবে, আপনাকে দুর্গম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চল বা গ্রামীণ এলাকা আপনাকে চুজ করতে হবে। এই গ্রামীণ এলাকা অর্থাৎ আপনার নাম্বার কম থাকায় প্রথমত আপনাকে বিভাগীয় শহরগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। দ্বিতীয়ত অর্থাৎ জেলা শহরের স্কুল বা প্রতিষ্ঠানগুলো আপনাকে বাদ দিতে হবে, এটা মাথা থেকে বেরই করতে হবে যদি একান্তই আপনার চাকরি লাগে। তৃতীয়ত হচ্ছে পপুলারিটি যে সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠান আছে এই সকল প্রতিষ্ঠানের দিকে আপনার এখানে আবেদনের কথা চিন্তায় বাদই দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন কোন অঞ্চলে কাম্য শিক্ষার্থী আছে, প্রতিষ্ঠানটা মোটামুটি গ্রামীণ এলাকায় হলেও ভালো, এক্ষেত্রে আপনি এই প্রতিষ্ঠানগুলো চুজ করতে পারেন। সেক্ষেত্রে দেখেন কোন কোন এলাকায় এরকম প্রতিষ্ঠান আছে। যদি উত্তরবঙ্গের দিকে তাকান তাহলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, এই সকল অঞ্চলগুলো আপনার জন্য দেখতে হবে। এদিকে যদি আপনি দক্ষিণ অঞ্চলের দিকে তাকান সেক্ষেত্রে বরগুনা, ভোলা,
পটুয়াখালী, এই অঞ্চলগুলো যেটা আছে এখানে আপনার দেখতে হবে। ঝালকাঠি, ফিরোজপুর, এখানে কিন্তু প্রত্যন্ত অঞ্চল, নদীমাতৃক অঞ্চল, অনেকে এখানে শিক্ষকতা করতে যেতে চায় না, চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু এই সমস্ত অঞ্চলে যেতেছে না। আবার যদি আপনি দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে তাকান, সেখানে পার্বত্য অঞ্চল যেটা আছে, যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, এই অঞ্চলগুলোতে আপনি যেতে পারেন। কুমিল্লা, নোয়াখালী, এখানে কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চল, এখানে প্রায় চাহিদা থাকে কিন্তু শূন্য পদ কিন্তু দেখা যায়। আবার আপনি যদি পূর্ব দিকে তাকান, সেদিকে দেখবেন আপনার ব্রাহ্মণবাড়িয়া আছে, এরপরে আছে আপনার হবিগঞ্জ আছে, এরপরে সুনামগঞ্জ আছে, মৌলভীবাজার আছে। হ্যাঁ, এই অঞ্চলগুলোতে কিন্তু ফাঁকা থাকবে। এরপরে আপনি উত্তর অঞ্চলের দিকে আবার দেখতে পারেন ময়মনসিংহ আছে, শেরপুর আছে, জামালপুর আছে, টাঙ্গাইল আছে, এই অঞ্চলগুলোতে কিন্তু আপনার ফাঁকা থাকবে। অর্থাৎ আপনি বিভাগীয় শহর বাদ দিয়ে এদিকে যেতে হবে। আবার যদি আপনি পশ্চিম অঞ্চলের দিকে আসেন বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে, সেখানে আসলে দেখবেন আপনি সাতক্ষীরা আছে, হ্যাঁ না, সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল, বাগেরহাটের কিছু অঞ্চল আছে, বাগেরহাটে যেমন রামপাল, মোংলা, এই অঞ্চলগুলো। এরপরে আপনি দেখতে পাবেন চুয়াডাঙ্গাতে যেতে পারবেন, এরপরে আপনি নড়াইল আছে, ঠিক আছে। এই অঞ্চল যেগুলো, মেহেরপুর আছে, এই অঞ্চলগুলোতে আপনার চাহিদা থাকে, কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনার অনেক শিক্ষকরা যেতে চায় না। কেননা আপনি সহকারী শিক্ষক হিসেবে জয়েনিং দিলে আপনার বেতন আসবে মাত্র 12,500 টাকা, বিএড করা হলে সেখানে দেখা যাচ্ছে আর 2,000 টাকা বা 14,000 টাকা। সেক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এই সকল চাকরিতে জয়েন করতে চাইবে না। সেক্ষেত্রে আপনি যদি একান্তই আমার শিক্ষক হতে হবে, একান্তই আমার চাকরিটা লাগবেই, বয়স শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে চয়েস লিস্টে অবশ্যই এই সকল জেলাগুলো খুঁজে খুঁজে বের করে আপনাকে চয়েস দিতে হবে। আর যাদের চাকরি একটা হলেই হচ্ছে, পরবর্তীতে আরও চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগে আপনি ওইটাতে জয়েন করেন, এরপর 4-5 বছর পরে আপনি কিংবা পরবর্তীতে আপনি বিজ্ঞপ্তিতে যদি পরবর্তীতে নিবন্ধন যদি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠান পেয়ে যাবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, যাদের চাকরি লাগবেই আপনি জয়েন হয়ে যান, কারণ এনটিআরসি খুব দ্রুত তার কার্যক্রম পরিচালনা করতেছে। সেক্ষেত্রে বদলির যে বিষয়টা, সেটাও হয়তো অতি দ্রুতই এই সিস্টেমটা চালু হয়ে যাবে বদলির বিষয়ে। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব দ্রুত 4-5 বছরের ভিতর দেখা যাচ্ছে কার্যক্রমটাও খুব সক্রিয়ভাবে করবে। সেক্ষেত্রে আপনি চাকরিতে জয়েন হয়ে যাওয়াটাই সব থেকে ভালো, যে অঞ্চলেই হোক। তবে নাম্বার কম থাকার ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন। সবসময়ের জন্য আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জন্য চয়েস করবেন। মিডিয়াম যারা আছেন তারা জেলা উপজেলার ভিতর ভালো যে সকল প্রতিষ্ঠান আছে এখানে আপনারা আবেদন করবেন। আর যাদের হাইয়েস্ট নাম্বার আছে, মনে করেন 70, 75, 80, 85, এরকম নাম্বার যাদের আছে, তারা বিভাগীয় শহরে বা ঢাকা শহর কেন্দ্রিক, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, এরপর ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, এই অঞ্চলগুলোতে, সিলেট, এই সকল অঞ্চলগুলোতে আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ বিভাগীয় শহর বা প্রতিষ্ঠানগুলোতে আপনার এখানে চাকরি পাওয়ার সব থেকে একটা ভালো সুযোগ রয়েছে। এই বিষয়গুলো। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদেরকে ভালো করে আবার স্মরণ করা দিই, সেটা হচ্ছে যারা সনদ পেয়েছেন, এই সনদ অনেকে অনলাইনে প্রচারণা চালাচ্ছেন, দয়া করে এটা বন্ধ করেন, কারণ আপনার চাকরিটা অন্য আরেকজনে নষ্ট করে দিতে পারে। এই জন্য সনদটা প্রচার করার আসলে কিছুই নেই, এই জন্য এটা প্রচার করা বন্ধ করতে হবে। আরেকটা হচ্ছে, যারা সনদ পেয়েছেন, যাদের ভুল রয়েছে সনদে, অতি দ্রুত আপনারা সনদটি সংশোধন করে নেবেন। সনদে যে ভুলগুলো আছে, মেজর যে ভুলগুলো, এই মেজর ভুলগুলো সংশোধন করে নেবেন। এছাড়াও আপনাদের যে কোনো বিষয়ে জানার প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাথে আছি। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।